আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিকে আলোচনায় আমাদের শুক্রবারের অতিথি। ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। 2024 সালের সেই বহুল আলোচিত গণঅভ্যুত্থানের পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার আসন থেকে নামল, তখন অনেকে ভেবেছিলেন এবার বুঝি আওয়ামী লীগের গল্প শেষ। কিন্তু বাংলাদেশের রাজনীতির গল্প কি আর এত সহজে শেষ হয়? এখানে শেষ মানেই আরেকটা শুরুর ভূমিকা মাত্র। কার্যক্রমে নিষেধাজ্ঞা এই শব্দটা শুনতে যতটা কঠোর, বাস্তবে ততটাই চটকদার। কাগজে কলমে নিষিদ্ধ থাকলেও বাস্তবের মাটিতে রাজনীতি তার নিজস্ব পথ খুঁজে নেয়। গত কয়েকদিনে ঢাকার অলিগলি থেকে শুরু করে জেলা উপজেলার নির্জন প্রান্তর পর্যন্ত ছড়িয়ে পড়েছে সেই পুরনো সুর, মিছিল, স্লোগান আর মাঝে মধ্যে একটু নাটকীয়তা। যেন নিষিদ্ধতা এখানে এক ধরনের রোমাঞ্চ, আর রোমাঞ্চ মানেই বাঙালির কাছে আকর্ষণ। এই আকর্ষণেরই এক অভিনব রূপ দেখা গেল লক্ষ্মীপুরের কমলনগরে। রাতে অন্ধকার, যে অন্ধকারে সাধারণত কবিরা প্রেম খোঁজেন, সেখানে রাজনীতিকরা খুঁজে পেলেন শপথ। মোবাইলের ক্ষীণ আলোয় দাঁড়িয়ে একদল মানুষ শপথ নিচ্ছেন দেশে ফিরিয়ে আনবেন তার প্রাণপ্রিয় নেত্রীকে, অর্থাৎ সেই বহুল আলোচিত নাম ব্যক্তি শেখ হাসিনা। দৃশ্যটা যেন আধুনিকতার মোড়কে পুরনো যুগের গোপন সভা, কেবল মশালের বদলে এসেছে মোবাইলের টর্চ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হলো আলোচনা, সমালোচনা আর বাঙালির চিরন্তন প্রিয় কাজ ব্যাখ্যা বিশ্লেষণ। কেউ বললেন এই তো শুরু, কেউ আবার ঠোঁট উল্টে বললেন এতে কিচ্ছু হবে না। কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেল মাঝখানে ঝুলে। নিষিদ্ধ রাজনীতি কি সত্যি থেমে যায়, নাকি কেবল ছদ্মবেশ বদলায়? তৃণমূলের নেতাকর্মীদের এই শপথের ভাষায় ছিল আবেগ, ছিল প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা, আর ছিল সংগ্রামের প্রতিশ্রুতি। দেশের সেবায় নিয়োজিত হব, এই বাক্যটি বাঙালি রাজনীতিতে এতবার উচ্চারিত হয়েছে যে এখন এটি এক ধরনের চিরন্তন কবিতার মতো শোনায়। তবে এই কবিতার সুর কখনো মধুর, কখনো কর্কশ, তা নির্ধারণ করে দেয় কে গাইছে আর কে শুনছে তার উপর। শপথ শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগানগুলো উচ্চারিত হলো এমন স্বাভাবিকতায় যেন নিষেধাজ্ঞা বলে কিছুই নেই। বরং এর সঙ্গে যুক্ত হলো তেল, গ্যাস ও বিদ্যুতের দাবিও। রাজনীতির চিরচেনা কৌশল, যেখানে আবেগ আর বাস্তবতার মিশেল ঘটিয়ে জনমানসে প্রভাব ফেলা যায়। এদিকে প্রশাসনও বসে নেই। কমলনগর থানার ওসি জানালেন ভিডিওটি তাদের নজরে এসেছে, যাচাই বাছাই চলছে, আইন তার নিজের গতিতে চলবে। এই কথাটি আমরা এতবার শুনেছি যে এখন এটি এক ধরনের প্রবাদে পরিণত হয়েছে। তবে আইন কখন দ্রুত হাঁটে আর কখন ধীর গতিতে চলে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হবার দরকার নেই, একটু অভিজ্ঞ হলেই চলে। অন্যদিকে কক্সবাজারের আইনজীবীদের একটি দল বিষয়টিকে অন্য দৃষ্টিতে দেখছেন। তারা চিঠি লিখেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে, দাবি তুলেছেন যে আওয়ামী লীগের রাজনীতির উপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাদের যুক্তি, সংবিধানের 38 অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনজীবীরা সাধারণত শব্দ নিয়ে খেলেন না, তারা শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, আর সেই অস্ত্র এবার ছুঁড়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। তাদের বক্তব্যে এক ধরনের আইনি দৃঢ়তা আছে, আবার আছে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এক ধরনের সংঘাত। তারা বলছেন কোনো দলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নিষিদ্ধ করা সংবিধানের পরিপন্থী। কিন্তু প্রশ্ন হলো, সংবিধান আর রাজনীতির এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয়ী হয় কে? ইতিহাস বলছে উত্তরটা সবসময় একরকম হয় না। 2025 সালের মে মাসে যখন অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনূস, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন এনে এই নিষেধাজ্ঞা জারি করল, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো সাময়িক। কিন্তু রাজনীতিতে সাময়িক শব্দটি অনেক সময় স্থায়ীর চেয়েও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এরপর এলো নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ী হলো। অনেকে আশা করেছিলেন ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা নরম হবে পরিস্থিতি, কিন্তু বাস্তবতা হলো নিষেধাজ্ঞা রয়ে গেল, বরং আইনি কাঠামোতে আরো শক্ত হলো।
তবুও মাঠের রাজনীতি থেমে থাকেনি। ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিছিল, মানববন্ধন, এমনকি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সবকিছুই যেন এক ধরনের বার্তা দিচ্ছে, আমরা আছি, আমরা থাকব। আফম বাহাউদ্দিন নাসিম স্পষ্ট করেই বলেছেন, সরকারের সিদ্ধান্ত যাই হোক, তাদের কার্যক্রম চলবে। এই বক্তব্যে এক ধরনের রাজনৈতিক দৃঢ়তা আছে, আবার আছে বাস্তবতার সঙ্গে এক ধরনের সংঘর্ষ। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফিরে আসার চেষ্টা স্বাভাবিক, কিন্তু সেই চেষ্টা সফল হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপরে। আর সরকার, বিশেষ করে যখন বিরোধী পক্ষ, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের চাপের মধ্যে থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া এত সহজ হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে মহিউদ্দিনের কথায়, একটি পুরনো রাজনৈতিক দল হিসেবে ফিরে আসার চেষ্টা করাটা অস্বাভাবিক নয়, বরং সেটিই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকতার মধ্যেও থাকে অনিশ্চয়তা, যেন নদীর স্রোত আছে কিন্তু গন্তব্য অজানা। সব মিলিয়ে লক্ষ্মীপুরের সেই রাতের শপথ কেবল একটি ঘটনা নয়, এটি এক ধরনের প্রতীক। নিষিদ্ধতার ভেতরেও রাজনীতির স্পন্দন, অন্ধকারের মধ্যেও আলো খোঁজার চেষ্টা, আর সবচেয়ে বড় কথা, ফিরে আসার এক অনির্বাণ আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই শপথ কি কেবল রাতে অন্ধকারেই সীমাবদ্ধ থাকবে, নাকি একদিন দিনের আলোয় এসে দাঁড়াবে? বাঙালির রাজনীতি সেই উত্তরে অপেক্ষায় আছে। আর আমরা কেবল দর্শক, মাঝে মাঝে সমালোচক, আর কখনো কখনো এই নাটকেরই অংশ। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ভেঙে পড়ছে। তার ভাষায়, প্রতিদিন $50 কোটি ক্ষতি হচ্ছে তেহরানের। সেনারা বেতন পাচ্ছে না, দেশটি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মরিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে 1000 মাইল দূরে তেহরানে বসে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বললেন একেবারেই উল্টো কথা। বললেন, বিনা খরচায় নিরাপত্তা পাওয়া যায় না। এটা হুমকি নয়, এটা দর কষাকষি। বিশ্লেষকরা বলছেন, এই দর কষাকষির পেছনে আছে আরো একটা হিসাব। ইরান আসলে ঠিক কতদিন এই চাপ সামলাতে পারবে? গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় 20% যায়। এটা বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্ববাজারে দাম হু হু করে বাড়া, যা বাস্তবেও হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, ইরান প্রণালী বন্ধ রেখেছে ঠিকই, নিজের তেল ঠিকই পাঠাচ্ছিল। মার্চ মাসে প্রতিদিন 18,40,000 ব্যারেল। আর গত মার্চ থেকেই ইরান হরমুজে একটা টোল ব্যবস্থাও চালু করেছে। যেসব জাহাজ প্রণালী পার হতে চায় তাদের টোল দিতে হচ্ছে। এই প্রথম রাজস্ব ইরানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছেছে বলে জানিয়েছেন পার্লামেন্টের উপস্পিকার হামিদ রেজা হাজি বাবাই। অর্থাৎ ইরান শুধু নিজের তেল বিক্রি করছে না, অন্যের যাতায়াত থেকেও আয় করছে। ওদিকে 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের উপরে নৌ অবরোধ শুরু করে। একটা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার জব্দ হয়েছে, আর কিছু জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী এটাকে বলছে ডাকাতির সমতুল্য। কিন্তু অর্থনীতির ক্ষতটা কতটা গভীর? বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসাবে এপ্রিলে প্রতিদিন ইরান গড়ে 17,10,000 ব্যারেল তেল রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে দৈনিক গড় ছিল 16,80,000 ব্যারেল। অর্থাৎ অবরোধের মধ্যেও এপ্রিলে রপ্তানি কমেনি, বরং একটু বেশিই ছিল। আর তেলের দাম গত এক মাসে প্রতি ব্যারেল $90 নিচে নামেনি, অনেকদিন $100 ছাড়িয়েছে। প্রতিদিন ব্যারেল প্রতি $90 ধরে হিসেব করলেও গত এক মাসে তেল রপ্তানি থেকে ইরানের আয় অন্তত $497 কোটি। যুদ্ধের আগে ফেব্রুয়ারিতে মাসিক আয় ছিল $345 কোটি। মানে যুদ্ধকালীন ইরানে আগের চেয়ে 40% বেশি তেল রাজস্ব পাচ্ছে। ট্রাম্পের ঘোষণা আর বাস্তবের মধ্যে এই ফারাকটা অনেক বড়। অবরোধ শুরু হওয়ার পর ইরান নতুন তেল রপ্তানি করতে পারছে না ঠিকই, কিন্তু ইতোমধ্যে পাঠানো তেল
ওয়াশিংটন ডিসির কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের ইরান বিষয়ক সাবেক বিশ্লেষক কেনেথ কাজম্যান বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় ইরানের 16 থেকে 17 কোটি ব্যারেল তেল আছে শত শত ট্যাঙ্কারে। এগুলো অবরোধের আগেই হরমুজ পার হয়েছে, বিতরণের অপেক্ষায় আছে। কাজম্যান জানাচ্ছেন, এই মজুদের ভিত্তিতে তেহরান আগস্ট পর্যন্ত রাজস্ব প্রবাহ বজায় রাখতে পারবে। তার মানে অবরোধ শুরুর 4 মাস পর পর্যন্ত ইরানের কাছে আয়ের উৎস আছে। এর বাইরে আছে ফেব্রুয়ারি মাসে সমুদ্রে নোঙর করা ট্যাঙ্কারে সংরক্ষিত প্রায় 12 কোটি 70 লাখ ব্যারেলের মজুদ। এটা বাফার হিসেবে কাজ করে জরুরি মুহূর্তে কেনার জন্য। ফলে ট্রাম্পের এসওএস এর জবাবে ইরানের কাছে এখনো কয়েক মাসের অক্সিজেন আছে। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এর বিশ্লেষক ফ্রেডরিক স্নাইডার বলছেন একটা গুরুত্বপূর্ণ কথা, ট্রাম্প নিজেও চাপে আছে। 1 মে থেকে তিনি একটা বড় আইনগত সংকটে পড়বেন। কংগ্রেসের অনুমোদন ছাড়া বিদেশে সামরিক অভিযান চালাতে তার হাতে থাকা 60 দিনের সময়সীমা শেষ হয়ে যাবে। আর আছে চীনের বিষয়টা। ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। চীনের পণ্যবাহী জাহাজ আটক হলে বেজিং চুপ থাকবে না। চীন ইতোমধ্যে বলছে ইরানের সঙ্গে তাদের বাণিজ্যের উপরে এই অবরোধ তারা গ্রহণযোগ্য মনে করে না। স্নাইডার সরাসরি বলছেন, ইরান মনে হচ্ছে দীর্ঘমেয়াদী খেলা খেলছে, আর সেই খেলার ছকে ট্রাম্পের আইনি এবং কূটনৈতিক সীমাবদ্ধতাগুলো ইরানের হাতিয়ার। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত অ্যাডাম ইরেলিও স্বীকার করছেন, অবরোধ নীতিগতভাবে যুক্তিসঙ্গত হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে তা প্রত্যাশা মতো কাজ নাও করতে পারে। ট্রাম্প দাবি করছেন, তেহরানে সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। ইরানিরা নিজেরাই জানেন না তাদের নেতা কে। এটা মনোবল ভাঙার কৌশল। কিন্তু ইরানের কর্মকর্তারা একে একে এই দাবি নাকচ করছেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরেফ বলছেন, রাজনৈতিক বৈচিত্র্যই তাদের গণতন্ত্র, কিন্তু সংকটে সবাই এক পতাকার নিচে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, যুদ্ধক্ষেত্র আর কূটনীতি একই যুদ্ধের দুটি অঙ্গ। আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষ্য, ইরানে কোনো কট্টরপন্থী বা সংস্কারপন্থী নেই, সবাই ইরানি এবং বিপ্লবী। এটা শুধু কথার কথা নয়, ইতিহাস বলে বাইরের চাপ এলে ইরানের ভেতরে রাজনৈতিক বিভাজন সাময়িকভাবে মিলিয়ে যায়। 1980-র দশকে ইরাকের সাথে 8 বছরের যুদ্ধেও এটা দেখা গেছে। অবরোধ দীর্ঘ হলে ইরানের সামনে একটা ব্যবহারিক সমস্যা আছে, তেল রাখবো কোথায়? জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান FGE কনসালটেন্সির হিসাব অনুযায়ী ইরানের অভ্যন্তরীণ শোধনাগারের ক্ষমতা দৈনিক প্রায় 26 লাখ ব্যারেল। কিন্তু রপ্তানি আটকে গেলে মজুদ বাড়বে, জায়গা ফুরবে, উৎপাদন কমাতে হবে। বিশ্লেষক ময়ুজু বলছেন, স্থলে এখনো প্রায় 20 দিনের উৎপাদন ধরে রাখার মতো ধারণ ক্ষমতা আছে। তবে মে মাসের দিকে চাপ আরো বাড়বে। ট্যাঙ্কার ট্র্যাকার্স জানাচ্ছে, খার্গ দ্বীপে জায়গা ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় ইরান বছরের পর বছর ধরে খালি পড়ে থাকা একটি পুরনো ট্যাঙ্কার আবার চালু করেছে। কিন্তু ইরানের হাতে শুধু তেলের কার্ড নেই, সামরিক কার্ডও আছে। গেরিলা কৌশল, সাইবার হামলা, প্রক্সি বাহিনী, ইসরায়েলের জ্বালানি অবকাঠামোতে আঘাত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে প্রযুক্তি কোম্পানির সার্ভারে হামলার হুমকি। ইরান একসঙ্গে অনেকগুলো ফ্রন্টে খেলছে। দুটো ঘড়ি একসাথে চলছে। একটায় ইরানের মজুদ ফুরোচ্ছে, আরেকটায় ট্রাম্পের আইনি সময়সীমা শেষ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ইরান ধৈর্যের ইঙ্গিত দিচ্ছে, আর ট্রাম্প অধৈর্য হয়ে পড়ছেন। প্রশ্নটা তাহলে শুধু ইরান কতদিন টিকবে সেটা নয়, প্রশ্নটা হলো কার সংযম আগে শেষ হবে। আর সেই প্রশ্নের উপর নির্ভর করছে হরমুজের ঢেউয়ের উপর, যে ঢেউ এখন গোটা বিশ্বের অর্থনীতি ছুঁয়ে যাচ্ছে। প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার এই ভিডিওটি বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। তরুণ প্রজন্ম কারা? যারা জেএনজি যারা মাঠে নেমেছিল 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের জন্য আমার এই ভিডিওটি। কেন তাদের জন্য এই ভিডিওটি? তাদের বয়সী ছেলে এবং মেয়ে আমার রয়েছে, এবং এই যে বাংলাদেশ, আজকের বাংলাদেশ, আমরা মধ্যবয়সী মানুষ, যারা প্রাচীন মানুষ, তাদের পর
এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র এই জেনজিদেরই হবে। এই জেনজিরা এই দেশটার একদিন পূর্ণাঙ্গ রূপে শাসনভার পাবে। এই দেশের অধিকার, এ দেশের দায়িত্ব, এ দেশকে উন্নত করা অথবা ধ্বংস করা তাদের হাতেই কিছুদিন পর ন্যস্ত হবে। তাই তাদের বুদ্ধিমত্তা, তাদের চিন্তা, তাদের শিক্ষা, তাদের দেশপ্রেম এবং তাদের সমকালীন চিন্তা, যেই কোনো ঘটনার পিছনের ঘটনা জানার উপরে, তাদের এই বুদ্ধিমত্তার উপরে এই দেশটার ভবিষ্যৎ নির্ভর করে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, 500, 700, 800, 900, 1000, 1500 যেই পরিমাণ মানুষের মারা যায় থাকুক, প্রত্যেকটা মৃত্যুই কিন্তু দুঃখের এবং দুঃখজনক। কোনো মৃত্যুকেই আমরা অ্যাকসেপ্ট করি না, অপমৃত্যুকে আমরা অ্যাকসেপ্ট করি না। মৃত্যু হবে সব মানুষের, আমার, আপনার, আমাদের সকলের, কিন্তু অপমৃত্যু আমরা পছন্দ করি না, বিশ্বাস করি না। কোনো একটি ডেমোক্রেটিক সোসাইটিতে মানুষের অধিকারের জন্য, মানুষের মত প্রকাশের জন্য কারো জীবন যাবে, সেটা আমরা চাই না। কিন্তু এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। এখন দায়টি কার সেটার নিরূপণের ব্যাপার, কিন্তু ঘটনাটি যে ঘটেছে আমার দেশে, আমার বাংলাদেশে, সেটা দুঃখজনক। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে আমাদের কিশোররা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইভেন কখনো কখনো স্কুলের উচ্চ শ্রেণীর ছাত্ররা এই যে আন্দোলনে গেল, তাদের আন্দোলনের পিছনে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা ছিল যে একটা সরকার দীর্ঘদিন থেকে শাসন করছে, হয়তো অন্য কোনো সরকার আসলে আরও ভালো কিছু হবে, সমাজ আরও বদলে যাবে, সমাজ আরও উন্নতি হবে, আলোকিত হবে সমাজ, বিদ্যুতের অভাব থাকবে না, বাতের অভাব থাকবে না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুই উন্নত হবে, অর্থাৎ সমাজ উন্নততর শ্রেণীতে চলে যাবে। এই আশায় তারা আন্দোলনে নেমেছে। এখন যারা আন্দোলন করেছে আর যারা নেতৃত্বের অগ্রভাগে ছিল, তাদের দুইজনের মধ্যে পার্থক্য দেখেন। যারা আন্দোলন করেছে তাদের এখন চাকরি নেই, যারা আন্দোলন করেছে তাদের অনেকের পেটে খাবারও নেই। যারা আন্দোলন করেছে তারা এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে কিছুই পায়নি, এবং যারা তাদেরকে নেতৃত্ব দিয়েছে তারা অনেকে এমপি হয়েছে, কেউ কেউ মন্ত্রী হয়েছে, কেউ কেউ দামি গাড়ি চালায়, কারো কারো পেট ফুলে মোটা হয়ে গেছে, শরীর ফুলে মোটা হয়ে গেছে, কেউ কেউ শুয়োরের মতো বড় হয়ে গেছে। কিভাবে? হারাম খেয়ে। শুয়োরের জন্য বলছি যে হারাম খেয়ে তারা শুয়োরের মতো মোটা হয়ে গেছে। এখন বিষয়টা খেয়াল করে দেখেন, এই তরুণ কোমলমতি ছাত্রদের মাথায় লবণ রেখে স্বাদ মিঠালো কারা? ডক্টর ইউনূস ছিল এই তরুণ ছাত্রদের পছন্দের প্রথম পছন্দ, যে তিনি নোবেল পেয়েছেন, বিশ্ব জয় করেছেন, তিনি যদি বাংলাদেশের ক্ষমতায় আসেন দেশটা উল্টিয়ে ফেলবে। তিনি কিন্তু 2024 সালের পর এসেই বক্তৃতা দিয়েছিলেন, আজকেই আমাদের কাছে লক্ষ লক্ষ দরখাস্ত, অসংখ্য মানুষ লাইন দিয়ে আছে, কতজন দিতে পারবেন? তারপর বলছে আগামী বছর হাত জোর করে আসবে। আমাদের তরুণরা তো আকাশে উঠে গিয়েছিল, ভেবেছিল সত্যিই তো ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় এনে এই দেশকে তো একটা স্বর্গে পরিণত করছি, কোনো বেকার ছেলে থাকবে না দেশে, সবার চাকরি থাকবে, শুধু দেশে নয় বিদেশের দরজা অবারিত হয়ে যাবে, এই আশাটি কিন্তু তাদের ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল বিদেশে যাওয়া তো দূরের কথা, যারা আছে তাদেরকেই আস্তে আস্তে বিভিন্ন দেশে পাঠাতে শুরু করলো। খেয়াল করে দেখেন, তাহলে আপনারা যে আশা করে এই তরুণরা, এই জেনজিরা, এই নবীনরা, এই কাছারা সংগ্রাম করেছে বা আন্দোলন করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা কি আসলে এই ইউনূসের কাছ থেকে সত্যিকারে কিছু পেয়েছে? পায়নি। বরং শেখ হাসিনা 10 বছরে যে পরিমাণ ঋণ নিয়েছে, ডক্টর ইউনূস অভ্যন্তরীণ এই ব্যাংকগুলা থেকে 1 বছরে তার চেয়ে বেশি ঋণ নিয়েছে, এবং ডক্টর ইউনূসের সময়ে প্রায় 10 লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীতে
গত 20 বছর থেকে চ্যাম্পিয়ন কিসের জন্য? টিকাদান কর্মসূচি। হাম, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, এইরকম যেই সব রোগ আমাদের দেশে বাচ্চাদের হতো, এই সব রোগের মানে টিকাদানে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হয়েছে এবং জাতিসংঘ থেকে দুইবার পুরস্কার পেয়েছে। সর্বশেষ মনে হয় 22 সালে পেয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, সেই দেশে ডক্টর ইউনূসের 18 মাস সময়ে কোনো শিশুকে টিকা দেওয়া হয়নি, যার ফলে এই জেনজিদের ভাই, তাদের বোন, ভাতিজা, ভাগ্নি, সন্তান আজকে টিকা না দেওয়ার কারণে মারা যাচ্ছে হাম রোগে। খেয়াল করে দেখেন, হাম কিন্তু প্রতিরোধযোগ্য যদি টিকা দেওয়া যায় জন্মের 1 থেকে 15 মাসের মধ্যে। এখন এই যে হামের টিকা দেওয়া হলো না, বাংলাদেশের কোনো মানুষকে বললে এটা বিশ্বাস করবে না যে শেখ হাসিনার নেগলিজেন্স আছে এখানে। কারণ শেখ হাসিনা অন্তত টিকা দানের ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। খেয়াল করে দেখেন, আপনারা যারা জেএনজি, আপনারা যারা বিশ্বাস করেছিলেন এই ইউনূস, তিনি কিন্তু আপনাদের সাথে প্রতারণা করেছে। দেখেন, আপনাদের সাথে প্রতারণার আরেকটি নমুনা দেখেন। আসিফ নজরুল টেলিভিশনে এসে বলেছিল, মিডিয়াতে এসে বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ সন্তান বেকার। আজকে আপনি একটু সেই দিন এবং আজকের দিনের সাথে মিলিয়ে দেখেন। তারপর খালেদ মহিউদ্দিন যখন তাকে জিজ্ঞেস করেছিল দায়িত্ব নেওয়ার পর, যে আপনি তো বললেন 26 লক্ষ মানুষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এখন তারা কোথায়? তিনি বললেন কি, এটা তো আমি দায়িত্ব নেওয়ার আগে বলেছি। তার মানে দায়িত্ব নেওয়ার আগে মিথ্যা বলা যাবে, দায়িত্ব নেওয়ার পরে অন্য মিথ্যা বলতে হবে। এটা তো তার মানে একজন ভারতীয় নাগরিককেও বাংলাদেশ থেকে ডিপোর্ট করা, ভিসা বাতিল করা আমরা দেখিনি। তার মানেটা কি দাঁড়ালো? আপনাদেরকে ইগনাইট করার জন্য আপনাদের যে কাঁচা মন, তরুণ মন, মিথ্যা দিয়ে হলেও আপনাদেরকে রাস্তায় নামানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলা হয়েছে। এখন দেখা যাচ্ছে যখন তেল নেই, আমরা তেল আনতে হচ্ছে ওই ভারত থেকে। খেয়াল করে দেখেন। তারপরে আসেন, জেনজিদের জন্য এই ভিডিওটা করার কথা বলছি এই কারণেই যে তাদের এই বিষয়গুলো জানা দরকার। আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে বলছি না, আপনারা এই জিনিসগুলোকে ডাবল চেক করুন। বিভিন্ন সোর্সে এখনো ইনফরমেশনগুলো পাওয়া যায়। খেয়াল করে দেখেন, ইরানের সাথে যখন আমেরিকার যুদ্ধ লাগে, তখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো বিশ্বে তেলের দাম বেড়ে যায়। আমাদের দেশেও বেড়ে যাবে, তেলের ক্রাইসিস হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিকল্প দুটি উৎস আমাদের রয়েছে। একটি উৎস হচ্ছে চায়না, একটি উৎস হচ্ছে রাশিয়া, আরেকটি উৎস হচ্ছে ইরান। ইরানের কাছ থেকে তেল কিনলে সেই তেল আনতে বাংলাদেশি জাহাজকে ইরান বন্ধ করবে না। কিন্তু ইরান থেকে বা রাশিয়া থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমোদন লাগবে। এই অনুমোদনটা কেন লাগবে? আপনি 1971 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, আপনার পূর্বপুরুষেরা এই দেশ স্বাধীন করেছে। এই দেশ অন্য দেশের সাথে একটা চুক্তি করতে আমেরিকার অনুমোদন কেন লাগবে? কারণ এই জন্য লাগবে যে ডক্টর ইউনূস আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলেছিল, তিনি ক্ষমতার থেকে যাওয়ার মাত্র 3 দিন আগে তিনি আমেরিকার সাথে একটি চুক্তি করেছিলেন। সেই চুক্তিতে কথা আছে, যেই সব রাষ্ট্র আমেরিকার শত্রু রাষ্ট্র অথবা আমেরিকার যেই সব রাষ্ট্রের সাথে বাণিজ্য করতে নিষেধ করে, সেই রকম কোনো রাষ্ট্রের সাথে আপনি চুক্তি করতে পারবেন না। খেয়াল করে দেখেন, এই দুরবস্থায় 1 মাস পরে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি এসছে, কিন্তু ইরান থেকে কেনার অনুমতি আসে নাই। তার মানে হচ্ছে, যেই সার্বভৌমত্ব, যে স্বাধীনতা আমাদের 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2.5 লক্ষ নারী ইজ্জত দিয়ে, এই 7.5 কোটি মানুষ তার কষ্ট দিয়ে, শ্রম দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাটি ডক্টর ইউনূস আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। সত্যটা কি? আপনি খেয়াল করে দেখেন যে আপনাকে অনুমোদন নিতে হবে। আরো একটি চুক্তির আরো একটি ধারা দেখেন, যে আমেরিকা থেকে 14টি বোয়িং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিনতে হবে, নতুন বিমান। বাংলাদেশ কিন্তু এই 14টি বিমান যদি
আমেরিকা থেকে না কিনে ফ্রান্স থেকে কিন্তু বাংলাদেশ কয়েক বিলিয়ন টাকা সাশ্রয় করতে পারত, কারণ ফ্রান্স এবং আমেরিকার মূল্যের পার্থক্য অনেক আকাশ পাতাল। শেখ হাসিনার সাথে কিন্তু ফ্রান্সের কথাও হয়েছিল এবং তিনি ইমানুয়েল ম্যাক্রনকে বাংলাদেশের দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা নিয়ে আলাপ আলোচনাও হয়েছিল, কিন্তু কোনো চুক্তি হয়নি। আর এখন তিনি অলরেডি চুক্তি করেছেন আমেরিকার সাথে যে কিনতে হবে, তারপর আপনাকে গম কিনতে হবে আমেরিকা থেকে। আপনি খেয়াল করে দেখেন 27,000 কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে আমেরিকা। আমেরিকা থেকে একটা শিপ বাংলাদেশে আসতে 1 মাসও আসতে পারে না। আর আমরা যে গম ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চায়না, আপনি যদি দেখেন যে পৃথিবীর গম উৎপাদনকারী দেশের দিক থেকে চায়না, তারপরে ইউক্রেন, ইন্ডিয়া, এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। অথচ আপনাকে এখন গম কিনতে হবে আমেরিকা থেকে। শুধু আসার যে ভাড়া, সেই ভাড়া দিলেও বাংলাদেশের মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। এবং বলা হচ্ছে যে আমেরিকা থেকে এটা সার্টেন পরিমাণের পণ্য প্রতি বছর আপনাকে 6 বিলিয়নের পণ্য আপনাকে প্রতি বছর কিনতে হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ গরিব মানুষের দেশ, মধ্যম আয়ের মানুষের দেশ। আমেরিকার শ্রমিকের দাম বেশি, যার কারণে সেখানকার উৎপাদিত প্রোডাক্টের দামও বেশি। আমরা এখন আমেরিকার কাছ থেকে সেটা কিনতে বাধ্য। তার মানে আপনি কি পেলেন? এই যে আপনাদের জীবন দিলেন, আপনারা শ্রম দিলেন, এক্সপেকটেশন নিয়ে রাস্তায় নামলেন, বিনিময়ে কি পেলেন? বিনিময়ে পেলেন একটি গোলামি চুক্তি। আপনার বাবা যখন ছোট ছিল বা আপনার বাবা যখন তরুণ ছিল, আপনি যখন জন্মগ্রহণ করেননি, আমরা তখন ছোট, অর্থাৎ জেনজিদেরকে বলছি, তখন থেকে আমরা শুনে এসেছি যে ইন্ডিয়ার সাথে আমাদের বহু গোলামি চুক্তি আছে। এই সরকার আসার পর সাংবাদিকেরা বারবার বলেছে 2-1টা গোলামি চুক্তির আপনি উদাহরণ দেন অথবা 2-1টি প্রকাশ করেন, কিন্তু তারা কোনো চুক্তি খুঁজে পায়নি, আমরাও খুঁজে পাইনি। কিন্তু জন্মবধি আমরা শুনে এসেছি। এখন শুনছি ভারত বাংলাদেশের পোর্ট, মানে ভারতের পোর্ট বন্ধ করা, মানে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। এর ফলে আমরা প্রতি বছর নাকি 6 বিলিয়ন লস করতেছি। তার মানে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য, এটা শুধু আমাদের চট্টগ্রাম পোর্ট দিয়ে আর বিমানবন্দর দিয়ে হতো না। অনেক সময় কুইকলি আমরা হলদিয়া বন্দর এবং দমদম এয়ারপোর্ট সহ অনেকগুলা বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করতাম, যেটা দিয়ে প্রতি বছর আমাদের 6 বিলিয়ন ট্রেড হতো। এখন সেটা আর হচ্ছে না, কারণ ইন্ডিয়া আমাদেরকে আর সেই সুযোগ দিচ্ছে না। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূস আরও কি করলো। বাংলাদেশে এসে আপনারা যারা সংগ্রাম করেছেন অসাম্প্রদায়িক চেতনার একটি সেকুলার বাংলাদেশের জন্য, মানুষের যে স্বপ্ন ছিল, আপনারা যে আধুনিক বিশ্বে হতে চেয়েছিলেন, সেই আধুনিক বিশ্বে বিএনপির আমলে এবং আওয়ামী লীগের আমলে যতগুলো জঙ্গির সাজা হয়েছে, সবগুলো জঙ্গিকে ছেড়ে দিয়েছে। এখন এই জঙ্গিরা অনেকেই বিমান বাহিনী, আর্মি এবং পুলিশের দখল নিচ্ছে, থানা লুট করে অস্ত্রগুলো নিয়ে গেছে। এখন এই সমাজ এখন বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার মানেটা এখন আপনারা খেয়াল করে দেখেন যে আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের জায়গায় কুঠারাঘাত করেছে ডক্টর ইউনূস গং, এবং তাদের পিছনে ছিল আমেরিকান স্বার্থ। আমেরিকারা টাকা দিয়েছে, আপনারা তো মাঠে নেমে এসছেন পরিবর্তনের জন্য, কিন্তু আপনাদেরকে যারা ঘুরিয়েছে ছড়িয়েছে তারা কিন্তু টাকা পয়সা নিয়েই নেমেছে। তাদের এখন দামি দামি গাড়ি, তাদের এখন বাড়ি, কোটি কোটি টাকা পড়ে আছে আমেরিকাতে ওই ক্রিপ্টোকারেন্সিতে, এবং তাদের শরীর মোটা হয়ে গেছে, জামার রং পরিবর্তন করা হয়েছে। কদিন আগেও যারা এই মানে হলের ডালে জীবন শেষ, আমরা ছোটবেলায় একটা গান শুনতাম যে হায় নিঠুর পরিবেশ, হলের ডালে জীবন শেষ, এর চাইতে ফাঁসকোস পড়া ভালো, এই নিঠুর মানে এ কেমন অভিশাপ বলো, লেখাপড়া শেষ করে বেকারত্বে ঢুকে মরা, এ কেমন অভিশাপ বলো। এখন এই অভিশাপ থেকে মুক্তি পায়া তাদের জীবন বদলে গেছে, কিন্তু আপনি যে তিমিরে ছিলেন সেখানেই আপনি থাকবেন, সেটাই আপনার ঠিকানা। কারণ আপনি কবিতা শুনতে জানেননি, আপনি সমুদ্রের গর্জন শুনবেন। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমার আপনার যে কারোই মানে রোষ থাকতে পারে, আমাদের
গ্রিভেন্স থাকতে পারে, কিন্তু দেশ বিক্রি করে দিয়ে আপনারা যেভাবে ডক্টর ইউনূসকে নিয়ে এসেছিলেন, আজকে বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর খুব কাছাকাছি নিয়ে গেছে। এবং যদি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়, আফগানিস্তানের মতো অবস্থা হয়, তখন আমেরিকা আইসা এই ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে দখল নেবে। দখল নিয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, আফগানিস্তান তো দখল নিয়েছিল তারা, আফগানিস্তানের মানুষের জীবন কি আমেরিকার মতো হয়েছে? হয়নি, হবে না। এবং এই বাঙালির জীবনে আরও কষ্ট আছে। আপনারা দেখবেন, এই অংশটি আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আমি এই জেএনজিদের জন্য আরেকটি আরও তথ্য উপাত্ত নিয়ে এই পর্বটি শেষ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।